এআই এর প্রসার সত্ত্বেও ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ কর্মী নেবে সৌদি ও আমিরাত। ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ ৩ জন নিহত। বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে কেন স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল? উসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। আজ শনিবার বেলা 11:30টার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছন। তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপর মোনাজাত করেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সহ অনেকে। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। গত ২ দিনের মতো আজ লাল সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান। তিনি সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। বিএনপির মিডিয়া সেল সকালে ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন। প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন। সংবর্ধনা কর্মসূচি শেষে তারা আবার এলাকায় ফিরে গেছেন। ফরিদপুরের ভাঙা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ শনিবার সকাল ৭:৩০টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ ভাইবোন হলেন যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান ৪০ ও মেয়ে বিউটি বেগম ৩০। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লার ছেলে নিশান উল্লাহ ২৩। আহত ২ জন হলেন যশোর পৌরসভার ধর্মতলা এলাকার কৃষ্ণ রায় ও কেশবপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বিউটি। ভাঙা হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে ৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে মিজানুর রহমান অসুস্থ ছিলেন। হাজি অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মুনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত ও ২ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাক রেখে পালিয়ে যান চালক। ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটতে থাকতে পারে। পলাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার এআই-এর দ্রুত বিস্তার সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ইউএই ও সৌদি আরবের শ্রমবাজারে ২০৩০ সালের মধ্যে ১৫ লাখের বেশি অতিরিক্ত কর্মীর চাহিদা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালে প্রকাশিত একটি বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবসা পরিচালনার ধরনে পরিবর্তন আনলেও এটি উপসাগরীয় অঞ্চলে মানব কর্মীর সামগ্রিক চাহিদা কমাচ্ছে না, বরং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি বেসরকারি খাতের পরিষেবা সম্প্রসারণের মতো বিষয়গুলো উভয় দেশেই শ্রমের টেকসই চাহিদাকে এগিয়ে নিচ্ছে। সৌদি আরবে সরকারের ভিশন 2030 অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কারণে শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যার আওতায় নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, উৎপাদন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণায় অনুমান করা হয়েছে এআই-এর মাধ্যমে উৎপাদনশীলতা না বাড়ালে সৌদি আরবকে তার সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও প্রায় ৬.৫ লাখ অতিরিক্ত কর্মী প্রয়োজন হতো। এমনকি স্বয়ংক্রিয় ব্যবস্থা বিবেচনায় নেওয়ার পরও এটা ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে দেশটিকে উল্লেখযোগ্য শ্রম ঘাটতির মুখে পড়তে হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে শ্রমশক্তির চাহিদা আরও দ্রুত গতিতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা প্রতিবেদন অনুসারে ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মোট শ্রমশক্তি ১২.১% বৃদ্ধি পেতে পারে, যা সমীক্ষায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে এটিকে অন্যতম দ্রুত বর্ধনশীল শ্রমবাজারে পরিণত করছে। প্রতিবেদনে বলা হয়েছে মানব শ্রমশক্তিতে এই ১২.১% বৃদ্ধি সমীক্ষায় অন্তর্ভুক্ত বাজারগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। অন্যদিকে সৌদি আরবে কর্মশক্তি ১১.৬% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এর তুলনায় যুক্তরাষ্ট্র ২.১% এবং যুক্তরাজ্য ২.৮% মতো প্রধান অর্থনীতিতে এই সম্প্রসারণ অনেক বেশি ধীর। এই গবেষণাটি পরিচালনা করেছে সার্ভিসনাও ও পিয়ারসন। সার্ভিসনাও হল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানি যা বিভিন্ন দেশের সরকার ও বড় বড় প্রতিষ্ঠানকে ডিজিটাল ওয়ার্কফ্লো ও অটোমেশন প্ল্যাটফর্ম সরবরাহ করে। অন্যদিকে পিয়ারসন হল যুক্তরাজ্য ভিত্তিক একটি বৈশ্বিক শিক্ষা কোম্পানি যা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শ্রমশক্তি মূল্যায়নে বিশেষ পারদর্শী। গবেষণা অনুযায়ী প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেবার ডিজিটাল রূপান্তরের ওপর সংযুক্ত আরব আমিরাতের বিশেষ গুরুত্ব কর্মসংস্থান বিলোপের পরিবর্তে নতুন চাকরির সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আরব আমিরাতের সরকারি বিভাগ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিক করার ফলে উৎপাদন, শিক্ষা, খুচরা বিপণন, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা এবং প্রযুক্তি সম্পর্কিত সেবা খাতে কর্মীদের চাহিদা বাড়ছে। গবেষণা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এআই মূলত গতানুগতিক ও পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করবে, তবে কারিগরি দক্ষতা, তত্ত্বাবধান, গ্রাহক সেবা, সমস্যা সমাধান ও সেবা প্রদানের মতো ভূমিকার জন্য কর্মীদের প্রয়োজনীয়তা থেকেই যাবে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব উভয় দেশেই যেসব প্রধান খাতে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে নির্মাণ, পরিবহন, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, খুচরা বিপণন, শিক্ষা, জ্বালানি, আর্থিক সেবা ও তথ্য প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণায় বলা হয়েছে বিদেশি কর্মীদের জন্য চাকরির সুযোগ অব্যাহত থাকবে, বিশেষ করে যাদের বৃত্তিমূলক দক্ষতা, কারিগরি প্রশিক্ষণ, ডিজিটাল সাক্ষরতা ও সেবা খাতে অভিজ্ঞতা রয়েছে। হাজারো কর্মপদ ও লাখো চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি এই উপসংহারে পৌঁছেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে, কিন্তু উপসাগরীয় অঞ্চলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে সৃষ্ট শ্রমশক্তির ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারবে না। গবেষণায় আরও বলা হয়েছে যেসব দেশ কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা পুনর্গঠনে বিনিয়োগ করবে তারাই কর্মসংস্থান সৃষ্টি থেকে সুফল পেতে সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ প্রযুক্তি কাজকে ঢেলে সাজালেও তা মানব শ্রমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকবে। কক্সবাজার শহরের বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। জাহাজটির নাম এমভি আটলান্টিক ক্রুজ। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটক। আজ শনিবার সকাল ৭:৩০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে আগুনের এ ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখার সময় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও কোস্টগার্ড সহ প্রশাসনের স্বেচ্ছাসেবক দল। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর আগুনের ঘটনা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমভি আটলান্টিক ক্রুজ প্রতিদিন প্রায় 2 শতাধিক পর্যটক পরিবহন করে আসছে। আজ সকালেও সেন্ট মার্টিনে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে জেটি ঘাটে ভেড়ার চেষ্টা করছিল জাহাজটি। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, জাহাজের কর্মচারী নূর কামালের ৩৫ পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে থাকা পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রার মাত্র ১৫ মিনিট আগে জাহাজটিতে আগুন লেগেছে। এই দুর্ঘটনা আর কিছুক্ষণ পরে ঘটলে ভয়াবহ বিপদ হতে পারত। জাহাজে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক বলেন, বড় বিপদ থেকে পর্যটকেরা রক্ষা পেলেন। জাহাজে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। জাহাজ পরিচালনা কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, জাহাজটির পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। ওই জাহাজের পর্যটকদের অন্য জাহাজে করে সেন্ট মার্টিন পাঠানো হয়েছে। আটলান্টিক ক্রুজে আগুন লাগায় জেটি ঘাটে অপেক্ষমান যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। ঢাকার যাত্রাবাড়ির ব্যবসায়ী ও জাহাজটির যাত্রী মীর আসলাম বলেন, 4 দিন আগে তিনি আটলান্টিক ক্রুজের টিকিট কেটেছেন। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে জাহাজে ওঠার জন্য জেটি ঘাটে অপেক্ষায় ছিলেন। এ সময় দেখতে পান ঘাটের দিকে ভিড়তে থাকা জাহাজটিতে আগুন লেগেছে। তিনি বলেন, আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। একটু পর এই দুর্ঘটনা হলে সবাই বিপদে পড়তাম। জানা গেছে, সকাল 7টায় শহরের নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে প্রায় 2000 পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া, কেয়ারি সিন্দবাদ, এমভি আটলান্টিক সহ 6টি জাহাজ। 120 কিলোমিটারের গভীর সমুদ্রপথ পাড়ি দিয়ে জাহাজগুলো সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছবে বেলা 1:30টা নাগাদ। বেলা 3টের দিকে আগের দিনে যাওয়া পর্যটকদের তুলে জাহাজগুলো আবার কক্সবাজার ফিরে আসবে। এভাবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিন যেতে পারছেন। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন, আজ 1993 জন যাত্রী নিয়ে 5টি জাহাজ সেন্ট মার্টিন গেছে। সরকারি ঘোষণা অনুযায়ী গত 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়, কিন্তু রাত যাপনের ব্যবস্থা না থাকায় এবং জাহাজ চলাচল বন্ধ থাকায় নভেম্বর মাসে একজন পর্যটকও দ্বীপ ভ্রমণে যেতে পারেননি। গত নভেম্বর মাসে পর্যটকদের শুধু দিনের বেলায় দ্বীপ ভ্রমণের সুযোগ রাখা হয়েছিল, রাত যাপন করার সুযোগ ছিল না। তবে ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।